আপনাদের সবাইকে আবারও স্বাগতম এএম গ্লোবাল পাথওয়েজ প্রেজেন্ট আইইউএসসি সাইকাস্টের বিশেষ সিরিজ হায়ার স্টাডি সিরিজে, যেখানে আমি আছি সিরাজুল মনিরা প্রমা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। আগের এপিসোডে আমরা স্কলারশিপ এবং ফান্ডিং সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছি। এই এপিসোডে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, ইউনিভার্সিটি সার্চ এবং শর্টলিস্টিং। একটি সঠিক জায়গা বেছে নেওয়ার মাধ্যমে হতে পারে আপনার জার্নিটা আরো সুন্দর। ভাই, একেবারে শুরু থেকে জানতে চাই, একজন স্টুডেন্ট নিজের সাবজেক্ট অনুযায়ী ইউনিভার্সিটি খোঁজা শুরু করবে কিভাবে? আচ্ছা, এইটা হচ্ছে এক এক দেশের জন্য এক এক রকম। যদি ইউএস এর জন্য বলি, প্রথমত দেখতে হবে যে আমি শুধু সাবজেক্ট না, মানে আমি যে বিষয় নিয়ে রিসার্চ করতে চাই। যেমন আমাদের কম্পিউটার সায়েন্সে অনেক ধরনের রিসার্চ হয়। কেউ হয়তো হাই পারফরমেন্স কম্পিউটিং নিয়ে কাজ করবে, কেউ হয়তো মেশিন লার্নিং এআই নিয়ে কাজ করবে, কেউ হয়তো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে কাজ করবে, কেউ হয়তো ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করবে। তো এই যে ধরনের স্পেসিফিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়ে সবচেয়ে ভালো ল্যাব কোথায় আছে, এটা ট্রিপলির ক্ষেত্রেও যেমন ভিএলএসআই সার্কিট নিয়ে অনেকে কাজ করে। সো মানে কার জন্য কোন ল্যাবটা ভালো, এটা খুঁজে বের করতে হবে। এবং এইখানে এটার উপর ভিত্তি করে কিন্তু কান্ট্রি সিলেকশনটা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আমি একদম ওইটার একদম পারফেক্ট যে ল্যাব, সে ল্যাবে যেতে চাই। সেক্ষেত্রে হয়তো সে ল্যাবটা আমেরিকায় না, সেই ল্যাবটা হয়তো ইংল্যান্ডে, বা সেই ল্যাবটা হয়তো জার্মানিতে। তো সেই ল্যাবে সেভাবে তখন তারা যেতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এরপরে যে হচ্ছে যে ওই মানে ল্যাব সিলেকশনের পরে হচ্ছে যে আমি ওই ওই অনুযায়ী ওই ইউনিভার্সিটিতে আমি যেতে চাচ্ছি কিনা। এটা হচ্ছে 1 নাম্বার, মানে মোটামুটি মানে আমার যে টপিক, সেই টপিকের কাজ কোন কোন ল্যাবে হয়, সেই জায়গায় আমি যেতে চাই, সেই জায়গাতে আমি যেতে পারতেছি কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এইটা মোটামুটি গেল, আমার ওইরকম তেমন কোনো ল্যাব নিয়ে কোনো সমস্যা নাই, মোটামুটি কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে চাই, যে মোটামুটি টপ ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি নাকি মিড রেঞ্জ ইউনিভার্সিটি যেতে যাচ্ছি, ওইভাবে প্ল্যান করা যায়। তো ইউএস এর জন্য এটা কম্পারেটিভলি ইজি। ইউএস নিউজ নামে একটা পোর্টাল আছে। ইউএস নিউজে মোটামুটি ইউএস নিউজের টপ 1 থেকে 100 বা 150 স্কুলগুলা মোটামুটি খুবই ভালো। আর একটা ক্লাসিফিকেশন আছে, ওটাকে বলে R1 R2। মানে R1 হচ্ছে কার্নেগি ক্লাসিফিকেশন বলে। সো R1 হচ্ছে যেসব জায়গাতে হাই রিসার্চ অ্যাক্টিভিটি হয়, সেগুলো R1 স্কুল। সো মোটামুটি R1 স্কুলগুলোতে পিএইচডি করতে যাওয়া ইউএসের জন্য খুবই ভালো। R2 কিছু কিছু স্কুল থাকে, টপ R2 স্কুল, যে টপ R2 স্কুলগুলোতেও মোটামুটি প্রফেসর কম থাকে, বাট ওরা খুব স্পেসিফিক কিছু প্রফেসর হয়তো রিসার্চ নিয়ে কাজ করে, ওগুলোতে অনেক ক্ষেত্রে পাওয়া অনেকের জন্য ইজিয়ার হয়ে যায়। আবার কিছু কিছু স্কুল R1 R2 থেকে জাম্প করে, যে হয়তো আগে R1 ছিল, এখন R2 হয়ে গেছে, R2 থেকে R1 হয়ে গেছে। সো এটা ওভাবে দেখে কিন্তু খুঁজে বের করা যায়। আরেকটা হচ্ছে যে এর আগে ওই ইউএস নিউজ নামে একটা ইউএসএ একটা গ্রুপ আছে, আমাদের বাংলাদেশ থেকে যায়। সো ওই গ্রুপে দেখলেই হয় যে যারা যারা যাচ্ছে ওই গ্রুপে হচ্ছে মানে এর আগে যারা যাচ্ছে তাদের প্রোফাইল কীরকম, তারা কোন ধরনের ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো সেই সব ইউনিভার্সিটির সাথে আমার প্রোফাইল অ্যালাইন হচ্ছে কিনা, বা মানে আমার যে ধরনের কাজ, সেই কাজের সাথে তাদের প্রোফাইল অ্যালাইন হচ্ছে কিনা, ওইরকম মোটামুটি আইডিয়া করা যায়, করে ওই ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। অথবা হচ্ছে এই যে মানে এর আগে যারা গেছে তাদের সাথে একটু যোগাযোগ করে যে ভাই আমার প্রোফাইলটা এরকম, এগুলোতে আমি অ্যাপ্লাই করব। তো এইভাবে হচ্ছে ভাগ করে ইউনিভার্সিটি সিলেকশনের যে জায়গাটা। অন্যান্য দেশের জন্য অনেক ক্ষেত্রে ডিফারেন্ট। ইউরোপের অধিকাংশ ইউনিভার্সিটির জন্য আমি দেখেছি যে একটা সেন্ট্রালাইজ পোর্টাল থাকে, ওই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই হয়ে যায়। আবার কিছু কিছু জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। তো ওইটা দেখতে হবে, দেখে আর কি অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করা অনেক সময় কনফিউজিং হয়ে যায়। এএম গ্লোবাল পাথওয়েজ এই ক্ষেত্রে আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে একটি সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করতে সহযোগিতা করতে পারে। আপনার ডিসিশন নেওয়াটা সহজ হোক এএম গ্লোবাল পাথওয়েজের মাধ্যমে। ভাই, একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে র্যাঙ্কিং নাকি রিসার্চ ল্যাব, কোনটা দেখে সিলেক্ট করা বা ডিসাইড করা বেটার? পিএইচডির জন্য অবভিয়াসলি রিসার্চ দেখে সিলেক্ট করা বেটার। র্যাঙ্কিং জিনিসটা আসলে র্যাঙ্কিং এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন হচ্ছে কিউএস র্যাঙ্কিং একরকম, টাইমস হায়ার এডুকেশন একরকম, তারপরে হচ্ছে যেমন ইউএস নিউজের যে এই র্যাঙ্কিং একরকম। তো র্যাঙ্কিং জিনিসটা এক একটা র্যাঙ্কিং অর্গানাইজেশন কিন্তু এক এক রকমভাবে র্যাঙ্ক করে। সো অনেকের টার্গেট থাকে খুব টপ স্কুলে পড়া, মোটামুটি টপ স্কুলগুলোর র্যাঙ্ক ভালো হয়। কিছু কিছু আবার সব টপ র্যাঙ্ক স্কুলগুলোর যে রিসার্চ কালচার ভালো তা কিন্তু না। তো কেউ যদি পিএইচডি করতে যায়, তার জন্য অবভিয়াসলি ওই রিসার্চ ল্যাবে সবচেয়ে ভালো হয় যে এর আগে যারা পিএইচডি করেছে তাদের সাথে যদি যোগাযোগ করা যায় যে ওই ল্যাবটা কীরকম, প্রফেসর কীরকম, ল্যাবের কালচার কীরকম। অনেক ক্ষেত্রে অনেকে বলতে চায় না, অনেকে হচ্ছে এমনি বলে যে ভালো, তুমি আসো তারপর দেখলেই বুঝতে পারবে, এরকম টাইপের। কিন্তু তারপরে হচ্ছে যে মানে যতটা ডাটা নেওয়া যায় আর কি, যে ওই ল্যাবটার কালচার কীরকম, এর আগে যারা বের হয়েছে তাদের সাথে যোগাযোগ করে যে কি ধরনের কালচার, প্রফেসরের এক্সপেকটেশন কীরকম। এক এক ল্যাবের কিন্তু এক এক রকম কালচার। এবং মানে কোনো প্রফেসর হয়তো অনেক স্ট্রিক্ট, কোনো প্রফেসর হয়তো অনেক ফ্লেক্সিবল,
হ্যাঁ। সো ওইটার সাথে আমার নিজের সাথে একটা মিল থাকা লাগবে যে আমি কি ধরনের মানুষ, আমি কি আসলে রাত জেগে কাজ করতে পছন্দ করি নাকি দিনে ল্যাবে সারাদিন বসে থেকে আমাকে কাজ করতে হবে। তো ওইভাবে মিলায় যদি যাওয়া যায় তাহলে লাইফ অনেক ইজিয়ার হয় আর কি। আচ্ছা, সেফ মডারেট ড্রিম, মানে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে আমি একটা ইউনিভার্সিটি যদি সিলেক্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? এটা করে ইউএসএ থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটিতেই মানে দেশে অ্যাপ্লাই করার জন্যই করে। ওই যে মোটামুটি সবাই 10 থেকে 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। তো এটার জন্য হচ্ছে হয়তো অনেকে বিদেশে যারা আছে তাদের সাজেশন নেয়, বা ওই যে এর আগে যারা গেছে তাদের সাথে প্রোফাইল ম্যাচ করে সাজেশন নিয়ে সবাই মোটামুটি একটা ক্লাস্টারের মতো বানায় যে আচ্ছা আমার যে প্রোফাইল এর আগে আমার প্রোফাইলের ইকুইভ্যালেন্ট প্রোফাইলে যারা যারা এই ইউনিভার্সিটিতে গেছে এই ধরনের প্রোফাইলের ইউনিভার্সিটিতে আমি যেতে পারি। সো ওটা একটা থাকে সেফ যে এই কয়টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো, যে কিছু না হলেও যেন আমার চান্স হয়। আর একটা হচ্ছে মডারেট, যে এর থেকে উপরে যদি আমি পেয়ে যাই তাহলে আমি খুবই লাকি, বা যে একবার অ্যাপ্লাই করলাম পেলাম তার মানে তো বুঝলাম যে এটা সেফ আমার জন্য, পরের বার হয়তো পাবো, এরকম আর কি। আর কিছু থাকে ড্রিম, যে আচ্ছা এগুলো খুবই টপ স্কুল, এগুলো তো পড়তে চাই, এগুলোতে যদি বাই এনি চান্স হয়ে যায় লাখসো, অনেকে এভাবে ভাগ করে অ্যাপ্লাই করে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে লাকি একদম ভালো স্কুলে হয়ে যায়, আবার অনেকে হয়তো ব্যাকআপে হয়তো সেফ স্কুলতে চান্স পাচ্ছে। তো এইভাবে ভাগ করে করলে বেটার, মানে মোটামুটি একটা প্রোফাইল বের করে নিজে একটু পড়াশোনা করে একটু স্টাডি করে ভাগ করে অ্যাপ্লাই করে আর সবাই। আচ্ছা, একটা ইউনিভার্সিটির লোকেশন কিভাবে ক্যারিয়ার আউটকামে ইম্প্যাক্ট ফেলে? লোকেশন অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের উপর অনেক কিছু ভ্যারি করে। যেমন হচ্ছে যে এরকম অনেক ইউনিভার্সিটি আছে ইউএসএ তে যে একদম গ্রাম এলাকা, মানুষজন সম্পর্কে জানেই না, ওই ইউনিভার্সিটি সম্পর্কে জানে ওই এলাকার মানুষজন জানে, বাট আশেপাশে হয়তো জব ইন্ডাস্ট্রি খুব একটা ভালো নাই, বা ওখান থেকে বের হয়ে মানে পড়াশোনা করা অবস্থাতে আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হয়, বা অ্যালামনাই নেটওয়ার্কটা কত ভালো। সো কি হয় যে পড়াশোনা করতে করতে যে নেটওয়ার্কটা বিল্ড করা যায় তখন জবের জন্য খুব ভালো হয়। তো ওই সব জায়গাতে লোকেশন আবার ভ্যারি করে। আবার অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ওই ধরনের গ্রামের মধ্যে থেকেও মানুষ বানায় ফেলতে পারে, আজকাল তো ডিজিটাল যুগ, লিঙ্কডইন ব্যবহার করে মানুষ করতে পারে। তো কিছু কিছু জায়গাতে ওগুলোতে লিভিং কস্ট কম থাকে, সো তখন কি হয় যে ওগুলোতে ইজিলি মানে খুব লো ফান্ডেও যাওয়া যায়। এবং একটা ছেলে যে খুব হাই মানে নেটওয়ার্কিং একটা এলাকাতে আছে কিন্তু খুব স্ট্রাগল করে মানে জীবন পার করতেছে, তার থেকে খুব আরামদায়ক একটা জীবন পার করে পড়াশোনা করা যায়। সো এটা একটা ফাইন্যান্সিয়াল ম্যাথ, পাশাপাশি হচ্ছে সব মিলাই আর কি করতে হবে। এবং নেটওয়ার্ক মানে ওই যে গ্যাপগুলো আছে ওটাকে সামহাও যদি কভার করে ফেলা যায় ডিজিটাল ওয়ার্ল্ডে বা কনফারেন্সে যে বা হচ্ছে ইয়াতে যে ওগুলো যদি প্রপারলি করা যায় তাহলে অনেক ক্ষেত্রে এটা কভার হয়েও যায়। মানে এটা মানে লোকেশনটা আমার মতে হচ্ছে আরেকটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ফুড থেকে শুরু করে কালচার থেকে শুরু করে, যেমন আমি ইউএসএতে গেছি, আমার ওখানে কাঁচামরিচ পাওয়া যায় না আমি যেখানে থাকি। তো আমার মানে এরকম হয় যে টানা 6 মাসে আমি কাঁচামরিচ আলু ভর্তা খাইনি, এত খারাপ লাগে মানে শুকনা মরিচের ভর্তা খাইতে। তো এরকম হচ্ছে বাংলাদেশি খাবার দাবার যদি না থাকে তখন আসলে মানে খাবার দাবারের যে টেস্ট ওই টেস্ট অনুযায়ী দেখা যায় ভালো লাগে না, অসুস্থ হয়ে যায়। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে আমার যদি আশেপাশে একটু বাংলাদেশের দোকানপাট থাকে, দোকানপাট থেকে ইজিলি আমি কাঁচা শাকসবজি আনতে পারছি, বাংলাদেশি সবজিগুলো আর কি, বা বাংলাদেশি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি কিছু কিছু বাংলাদেশি মার্কেট যদি আমি পাই অ্যাভেলেবল রিজিয়নে তাহলে মানে ভালো, বা ওই যে ফুডের টেস্ট মেনটেন করার জন্য। তো এইসব আবার ম্যাটার করে যে মানে লোকেশনটা অনেক দূরে কিন্তু আমার আমি এই লোকেশন চুজ করতেছি। যেমন আমার জন্য বিদেশে যাওয়ার একটা বড় হাই প্রায়োরিটি হচ্ছে যে এমন জায়গাতে যেতে চাই বা এমন জায়গায় থাকতে চাই যেখানে যেন আমার হচ্ছে যে বাংলাদেশি খাবার দাবার জন্য আমি পাই, কারণ খাবারের ফুড হ্যাবিটটা হুট করে চেঞ্জ হয় না, আর খাবারটা না পেলে মনও ভালো লাগে না। আমি একটু মোটা সোটা মানুষ, তো ফুডি মানুষ, ওই জন্য আমার জন্য ফুড একটা বড় মানে ক্রাইটেরিয়া। তো এরকম আর কি, এক একজনের জন্য এক এক রকম। অনেকের ক্ষেত্রে হয়তো মসজিদের কাছে থাকা, নামাজ মানে মসজিদে অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবারের নামাজটা যদি পড়তে পারি, সো মেন্টাল একটা পিসের জায়গা থাকে। তো এক একজনের জন্য ক্রাইটেরিয়া কিন্তু এক এক রকম, সো ওইভাবে আর কি যদি প্ল্যান করা হয় তাহলে বেটার। আচ্ছা ভাই, ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে এখন বাজেটটা কিভাবে প্ল্যান করা যায়? আচ্ছা, বাজেটটা যেটা ওই যে বললাম যে মোটামুটি একটা অ্যামাউন্ট যদি আগে থেকে কোনোভাবে জমানো যায়, বা ফ্যামিলি যদি থাকে ফ্যামিলি সাপোর্ট দিতে পারে তাহলে তো খুবই ভালো। আর যদি হচ্ছে মানে আগে থেকে 3-4 বছর আগে থেকে যদি আমি জানি যে আমি বাইরে ক্যারিয়ার করতে যাব, সেই ক্ষেত্রে আগে থেকে টাকা পয়সা একটু ভাবে জমালাম কিছু করে, যদিও স্টুডেন্ট অবস্থায় জমানো একটু কঠিন, তাও যতখানি একটু জমা রাখা যায় ততটা অ্যাডভান্সে কাজে লাগে, হয়তো টিউশনি করায়। আর একটা হচ্ছে যে একদমই যে আমি বাইরে যেতে চাই কিন্তু এখন আমার যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই,
তাহলে ঠিক আছে, তাহলে 3-4 বছর পরে যাই, একটু জব করলাম, জবে কিছু টাকা পয়সা জমালাম, তারপরে গেলাম। এভাবে কিন্তু অনেকে যায়, মানে একটু সময় নিয়ে, একটু গুছাই নিয়ে, ক্যারিয়ার গুছাই নিয়ে তারপরে মানুষ যায়। সো এখানে আসলে ভুল ঠিকের কোনো কিছু নাই, এক একজনের লাইফের গোল, এক একজনের লাইফের রেস এক এক রকম। সো মোটামুটি হলেই হলো আর কি। আচ্ছা ভাই, ইনটেক নিয়ে অনেক রকম কনফিউশন থাকে। ফল ইনটেক নাকি স্প্রিং ইনটেক, কোনটা স্ট্র্যাটেজিক্যালি বেটার? ফল বেশি বেটার, কারণ ফলে বেশি স্ট্রেন নাই। তবে ওই যে আমার যদি খুব স্পেসিফিক একটা ল্যাবে আমি যেতে চাই, ওই স্পেসিফিক ল্যাবে শুধু স্প্রিং বা সামারে নেয়, তখন আমাকে ওইটাতেই অ্যাপ্লাই করতে হবে। আর মানে ওটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে আসলে। কিছু কিছু ল্যাবে হয়তো স্প্রিংও নিচ্ছে, হ্যাঁ। তবে জেনারেলি সেইং ফলে সবচেয়ে বেশি নেই, সেন্ট্রাল অ্যাডমিশন বা সেন্ট্রাল ফান্ডেড যেগুলো আর কি। ভাই অনেকে তো এজেন্সি ডিপেন্ড করে, তো এজেন্সি অনেক সময় রিস্কি হয়ে যায়, তো এক্ষেত্রে একজন স্টুডেন্টের কি করা উচিত? আচ্ছা, এজেন্সি তো আমার জানা মতে এই ধরনের পিএইচডির জন্য হেল্প করে না। এজেন্সি যেটা করে যে আমি টাকা দিয়ে পড়তে যাব, ওই ইউনিভার্সিটি আমি টাকা দিয়ে পড়বো, তাদের সাথে আর কি বেশি কোলাবোরেশন করে। তো এজেন্সিতে যারা পড়তে যাবে তাদের অবভিয়াসলি টাকা পয়সা আছে, তো ওইটা সেক্ষেত্রে এজেন্সি রুট নিতে পারে। কারণ হচ্ছে যে ওটা সম্পর্কে আমি অতটা এক্সপার্ট না, কারণ হচ্ছে যে ওদের ওখানে কিছু কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার থাকে। এজেন্সিগুলো বিভিন্ন রকম এজেন্সি আছে, তবে এজেন্সি চুজ করার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চুজ করা উচিত। কিছু কিছু এজেন্সি আছে যে দেখা যায় যে ওদের সাথে কোলাবোরেশনে যেসব ইউনিভার্সিটি সেগুলোতে পাঠায়, ওই ইউনিভার্সিটিগুলো যে ভালো হতে পারে তাও মানে নাও হতে পারে। তো এইটা হচ্ছে মানে এজেন্সিতে দিয়ে যারা এর আগে গেছে তাদের সাথে কথা বলে ওইভাবে যাওয়া উচিত, মানে ওই অনুযায়ী ইউনিভার্সিটিগুলো ইয়ে করে। অনেক ক্ষেত্রে এজেন্সি দিয়ে করলে ওই ভিসা প্রসেসিং থেকে শুরু করে পুরো ঝামেলাটা অনেক ইজিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের এই রুটে আসলে এজেন্সির কোনো প্রয়োজন নাই, আর মানে আমাদের পরিমাণ টাকাও নাই যে আমরা এজেন্সিতে যাবো। সো আমি আসলে বলবো যে নিজে থেকেই সবকিছু করা যায়। আমি যা করছি সব নিজে থেকেই করছি, এবং এখন প্রচুর মানুষকে জানি যারা নিজে থেকে এভাবে সবকিছু করতেছে। আপনারা যারা ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া বা সাইপ্রাসের মতো দেশগুলোতে উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য AM গ্লোবাল পাথওয়েজ দিতে পারে স্টেপ বাই স্টেপ গাইডেন্স এবং প্রফেশনাল সাপোর্ট। তাই আজই যোগাযোগ করুন AM গ্লোবাল পাথওয়েজের সঙ্গে। ভাই, ফেক অফার বা ফেক ইউনিভার্সিটি এগুলো কিভাবে ডিটেক্ট করতে পারবে একজন স্টুডেন্ট? এটা তো কম্পারেটিভলি অনেক ইজি, আর যে ওই ইউনিভার্সিটি যদি আমি সার্চ দেই বা রেডিটে যদি আমি দেখি তাহলে দেখা যায়। মানে একদম ফেক অফার টাইপের আমি দেখি নাই, মানে যে ইউনিভার্সিটির নামই কেউ কোনোদিন শুনে নেই এরকম টাইপের, ওই ধরনের ইউনিভার্সিটিতে না যাওয়াই উচিত। আর রেডিটে দেখলেই হয়, রেডিট খুব ভালো জায়গা। ওই ইউনিভার্সিটি সম্পর্কে সার্চ দিলে বা ওটা সার্চ দিলে মোটামুটি বোঝা যায়। ভাই সর্বশেষ একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, কারেন্ট স্টুডেন্টস বা অ্যালামনাইদের সাথে কানেক্ট করার বেস্ট ওয়ে কি? লিঙ্কডইন খুব ভালো একটা জায়গা। লিঙ্কডইনে হচ্ছে খুব ইজিলি কানেক্ট করা যায়, এবং আমরা বাংলাদেশে যারা থাকি তারা না মানে লিঙ্কডইনকে প্রপারলি আসলে ইউজ করি না। সো আমি মানে পার্সোনালি আমার লিঙ্কডইনে এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন, যে আমি যদি এখন ঢুকি তাহলে মানে আমার আর কোথাও সার্চ দেওয়া লাগে না যে কোন কোন প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে। আমার লিঙ্কডইনই মোর লাগে ড্যাশবোর্ড, যে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর ফান্ডিং অপরচুনিটি, কোথায় কোথায় কোন কোন ফান্ডিং অপরচুনিটি আছে। সো এইটাকে আসলে অপটিমাইজ করা উচিত এভাবে। আমাদের বাংলাদেশে আমরা লিঙ্কডইন ও ফেসবুকের মতো ইউজ করি, কিন্তু আসলে লিঙ্কডইনে আমাদের যেই ফিল্ডে আমি কাজ করি সেই ফিল্ডের সব এক্সপার্টদেরকে আমি কানেক্ট করে রাখি, তাহলে কিন্তু খুব ইজিলি হয়। দুই হচ্ছে টুইটার। আমেরিকানরা বা পুরো গ্লোবাল মানুষজন কিন্তু টুইটার প্রচুর ইউজ করে, মানে টুইটার মানে এখন এক্স যেটা। সো ওইরকম সবাইকে যদি ফলো রাখা যায় তাহলে কিন্তু টুইটার দিয়েও খুব ভালো ইনফরমেশন পাওয়া সম্ভব। সো আমার কাছে মনে হচ্ছে এই দুইটা বেশ ভালো কাজে লাগে। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আজকের আলোচনায় আমরা জানতে পারলাম কোথায় এবং কিভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আমরা কিভাবে সেখানে অ্যাপ্লাই করব? সেটা নিয়েই থাকছে আমাদের পরবর্তী এপিসোড, এসওপি, রিকমেন্ডেশন লেটার এবং সিভি। এগুলো সম্পর্কে জানতে সাইকাস্টের পরবর্তী এপিসোডের সাথেই থাকুন।